সবাই আমার সংগ্রামী শুভেচ্ছা জানবেন। আমার বীর ভাইরা যারা এখানে আজকে বসে আছেন প্রধান অতিথি হিসেবে, তাদেরকে আমার হৃদয় থেকে কৃতজ্ঞতা এবং সংহতি। কারণ আমাদের যে লড়াই আমরা শুরু করেছি আজ নয়, এটা দীর্ঘ লড়াই। যদি আমি খুব বলি হয়তো আপনার কাছে মনে হবে যে খুব একটুখানি বেশি পেছনে চলে গেছি, হয়তো 1857 বলা হতো যে সিপাহী বিদ্রোহের সময় থেকে একটা বড় লড়াই চলছে এবং তার মধ্যে দিয়ে আমরা নিজেদেরকে আত্মসচেতন হয়ে উঠছি। ধীরে ধীরে আমরা সামনে এগিয়ে যাচ্ছি এবং যার মধ্যে দিয়ে দেশ এখানকার যে এই ভারত ভাগ হয়েছে, এখানে পাকিস্তান হয়েছে, তারপরে বাংলাদেশ, এই যুদ্ধের মধ্যে দিয়ে আমরা ধীরে ধীরে সামনে এগিয়ে এসেছি। আমি মনে করি যে এই যে জুলাই গণ অভ্যুত্থানটা ঘটল, এটা একটা অভূতপূর্ব ঘটনা, এবার কোনো সন্দেহ নেই। এবং এই যে একটা ঘটনা আসছে বা ঘটতে যাচ্ছে, এই সম্পর্কে আমি দীর্ঘদিন ধরে আমার লেখালেখিতে বলছিলাম। অনেকে হাসাহাসি করেছেন, অনেকে বিশ্বাসও করেন না। আমার 2023 সালে যে বইটা বেরিয়েছে গণ অভ্যুত্থান ও গঠন, 2023 সাল 5ই অগাস্ট, এটা কাকতালীয় হতে পারে, ঠিক 2024 সালের 5ই অগাস্টে কিন্তু গণ অভ্যুত্থানটা ঘটে গেছে। এর কারণটা হচ্ছে এই যে আমাদের সমাজের যে পরিবর্তনগুলো ঘটছে, এই পরিবর্তনগুলোকে শনাক্ত করা, বুঝতে পারা এবং জনগণকে বোঝানো, তরুণদেরকে বোঝানো, এটা কিন্তু বুদ্ধিবৃত্তির কাজ, এটা কিন্তু এক ধরনের সৈনিকতার কাজ। এটাও একটা লম্বা যুদ্ধ যার মধ্য দিয়ে আমরা এগিয়ে যাই, আমরা সামনে অগ্রসর হই। তো আজকে আমরা যে স্লোগান শুনছি বারবারে, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা বলছি, দিল্লি কিন্তু একমাত্র আমাদের সমস্যা না, দিল্লি অবশ্যই সমস্যা। কারণ ইমিডিয়েটলি দিল্লির অধীনে আমরা এই গত ফ্যাসিস্ট শক্তিকে আমরা দেখেছি এর আগে। আমরা দিল্লির অধীনে বাংলাদেশ দীর্ঘকাল ছিল, তার বিরুদ্ধে আমরা লড়াই করেছি এবং যে সরকারটা এখানে ছিল সে সরাসরি দিল্লি একটা সরকারকে, ফ্যাসিস্ট সরকারকে এখানে সে কী রেখেছে, সে এখানে প্রতিষ্ঠিত রেখেছে। কিন্তু এই ঘটনাটা যে শুধু এই সম্প্রতি ঘটেছে তা কিন্তু নয়। 72 সালে যখন আমরা স্বাধীনতা অর্জন করি, তখনও কিন্তু আমরা জনগণ আমাদের নিজেদের গঠনতন্ত্র, মানে যেটাকে আমরা ইংরেজিতে কনস্টিটিউশন বলি, আমরা নিজেদেরকে রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে গঠন করতে পারি নাই। এই ইতিহাস কিন্তু ভুলে গেলে চলবে না। তরুণরা যারা এখন লড়াই করছে, আমরা কিন্তু গঠন করতে পারিনি। এর মানেটা কি? সেই সময় যখন নির্বাচনটা হয় 70-এ, তারা গিয়েছিলেন কিন্তু পাকিস্তানের সংবিধান লেখার জন্য। আওয়ামী লীগ নির্বাচিত হয়েছিল, পাকিস্তানের সংবিধান তারা লিখবেন। কিন্তু পাকিস্তানের সংবিধান লিখবার আগেই এখানে আমরা মুক্তিযুদ্ধ শুরু হয়ে যায়। কিন্তু তারা ফিরে এসে, যারা পাকিস্তানের জন্য নির্বাচিত হয়েছিল, তারাই এসে কিন্তু আমাদের জন্য একটা সংবিধান লেখে এবং ওই সংবিধান ফেলতে আমাদের দীর্ঘ সময় লাগছে। এখনও আজও এই যে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে যাচ্ছি, সেই সংবিধান এখনও কিন্তু বাতিল করা হয়নি। শুধু তাই নয়, সেই সংবিধান অনুযায়ী যিনি প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত, তিনি কিন্তু এখনও বহাল তবিতে আছেন। শুধু তাই নয়, যে সকল আইনগুলো আছে আমাদের সমাজে, সে ইংরেজ আমল থেকে সে আইনগুলো কিন্তু এখনও আমাদের দেশে কিন্তু বহাল আছে। শুধু তাই নয়, আমাদের বিভিন্ন রকম যে সরকার ব্যবস্থা, আমাদের বিভিন্ন রকম প্রতিষ্ঠান, এ সমস্ত কিছু যে অতীতের যে সকল আইনের বলে গঠিত হয়েছে, অতীতের যে সকল প্রাচীন চিন্তার ভিত্তিতে গঠিত হয়েছে, এই সবই কিন্তু এখানে কিন্তু বহাল আছে। আমরা তরুণরা, এই যে আমার বীর ভাইয়েরা, তারা তাদের পঙ্গু হয়ে আরও হাজারো ভাইরা শহীদ হয়েও আমরা কিন্তু আসলে কিন্তু এটা বদলাতে পারিনি। এই বাস্তবতা তরুণদের বিশেষভাবে আমি মনে রাখতে বলবো। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। কারণটা হলো এই, আপনারাই বলেছেন 31 তারিখে আরেকটি ঘোষণা আসছে। সত্যি কিনা আসছে? তো আপনি কি জানেন কি ঘোষণা আসবে? আপনারা কি আলোচনা করেছেন কি ঘোষণা আপনারা চান? আমি জানি না। আপনারা তরুণরা কি জানেন যে আপনার 31-এ কী ঘোষণা চাইতেছেন? আপনারা কেউ জানেন না? এই যে না জানা,
জানলাম না, কিন্তু ঘোষণা দেব, এটা কি গণতন্ত্র বলে? এটা কি জনগণের অভিপ্রায়? যে কথাটা বলছি, এই যে লড়াই করেছেন, অভিপ্রায়, জনগণের গণ অভিপ্রায় আপনারা কায়েম করবেন। লড়লেন, জীবন দিলেন, কিন্তু আপনারা কেউ জানেন না 31 তারিখে কি আপনারা আলোচনা করবেন, কি আপনারা ঘোষণা দেবেন। এটা দুঃখজনক। গণতন্ত্র অবশ্যই জনগণের সঙ্গে জনগণকে অন্তর্গত করে সিদ্ধান্ত নেওয়া। আমি জানি কিছুটা আসবে কালা, যেহেতু আমি তরুণদের চিনি, তাদের চিন্তা সম্পর্কে আমি পরিচিত, তারা কি ঘোষণা দেবেন এটা কিন্তু মোটামুটি আমার একটা ধারণা আছে। কারণ তারা রাস্তায় সে স্লোগানগুলো আপনারা দিয়েছেন না? সে স্লোগান আপনারা দিয়েছেন কি? আপনারা সংবিধান বাতিল চান, আপনারা চুপ করে অপসারণ চান। কেমন? এটা তো চেয়েছেন আপনারা। তাহলে আমরা আশা করতে পারি যে এই 31 তারিখে আপনারা এরকম কিছু একটা সম্ভবত বলবেন। কিন্তু তারপরে এটা বললেন, তারপরে রাষ্ট্রটা কি হবে? আগেরটা থাকবে? প্রশ্নটা হচ্ছে এই যে আমাদেরকে এই বাংলাদেশকে নতুন করে গঠন করতে হবে। শব্দটা গঠন, শব্দটা সংবিধান না। সংবিধানে গঠন করব। আমার সরকার ব্যবস্থা, স্থানীয় সরকার ব্যবস্থা থেকে শুরু করে বিচার ব্যবস্থা, আমার তার থেকে শুধু বিচার ব্যবস্থা শুধুমাত্র না, আমার সংস্কৃতি, আমার চিন্তা, সমস্ত কিছু আমি নতুন করে গঠন করব। আমি ছোট্ট একটা উদাহরণ দিই। এই যে আপনি গঠন কথাটা মানাটা কি? স্লোগান দিচ্ছেন মুজিবদার নিপাত চায়, খুব ভালো। তো মুজিবাদটা কি? সাধারণ লোক কী বুঝবে মুজিবাদ শুনতে? মুজিবাদ কী করে গড়ে উঠলো? মুজিবাদের স্লোগানগুলো কি? তাহলে আমরা আসলে যেটা চাইছি সেটা হলো আমাদের সমাজ থেকে ফ্যাসিস্ট চিন্তা ভাবনা, ফ্যাসিস্ট প্রতিষ্ঠান, এগুলার নিপাত যাক। এবং শুধু তাই না, ইসলাম বিদ্বেষী যে ধারাটা গড়ে উঠেছে আমাদের দেশে, যে ইসলাম মানে এটা খারাপ, ইসলামের কথা বলা যাবে না, ইসলাম নিয়ে রাষ্ট্রচিন্তা করা যাবে না, ইসলাম নিয়ে রাজনীতি করা যাবে না, এটাকে কিন্তু বন্ধ করতে হবে। ফলে আমরা ওই যে মুজিববাদটা গড়ে উঠেছিল, যেটা বলছে কি আমাদেরকে সেকুলার হইতে হবে। সেকুলার পশ্চিম থেকে আনছি। সেকুলার রাষ্ট্র হইতে পারে, যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্র সেকুলার রাষ্ট্র, কিন্তু সেকুলার কথাটা বলে আমরা দীর্ঘ 50 বছরের বেশি যে লড়াইটা করছি বাংলাদেশে, এটাকে বলে ইসলাম নির্মূলের লড়াই। তো মুজিববাদ বললে কিন্তু এই কথা পরিষ্কার হবে না। কিন্তু একই সঙ্গে যখন ফ্যাসিবাদটার পতন ঘটলো, মুজিববাদে কিছুটা হলো পিছু উঠতে বাধ্য করেছে। তারা কিন্তু এখন আছে আপনার সমাজের মধ্যে। এছাড়া তো আরও ফ্যাসিস্ট চিন্তাভাবনা সমাজে আছে। একে মোকাবেলা কী করবেন? ও তো মুজিববাদের কথা বলে না। সে কোন ভাষায় কথা বলে? সেও কিন্তু ভিন্ন রকম ভাষায় কথা বলে, সেটা কিন্তু ফ্যাসিস্ট শক্তি। সে কি বলে? সে বলে যে বাংলাদেশের 90% মুসলমান, ফলে এটা মুসলমানদের রাষ্ট্র হইতে হবে। একই কথা। ওই বাঙালিরা যা বলতে এটা তার উল্টা পিঠ, যে এই দেশের সব বাঙালি, এখানে ইসলাম থাকতে পারবে না। এরাও বলে আমরা ইসলাম, আমরা সব মুসলমান, ফলে ক্ষুদ্র জাতিসত্তা থাকতে পারবে না, সনাতন ধর্মাবলম্বীরা থাকতে পারবে না, এদিকে সব ইন্ডিয়া চলে যেতে হবে। এবং আমরা কি বলি যে তারা যদি আগে আমরা কি দেখতাম, একটা টুপি পরা লোককে, একটা ইসলামী লোককে, একটা নামাজ কালাম পরা একটা ছেলেকে একটু দাঁড়িয়ে থাকলে ওটাকে বলতাম জঙ্গি, ওটাকে বলতাম সন্ত্রাসী। আর এখন খালি একটু উল্টে গেছে, একটু গেরুয়া দেখলে মনে করি এবারটা সন্ত্রাসী, এবারটা ইন্ডিয়ার দালাল। তাহলে এটা দিয়ে কিন্তু আমি সমাজ এবং রাষ্ট্র গঠন করতে পারবো না। আমরা বলেছি যে এই দেশে প্রত্যেকটা মানুষের নাগরিক এবং মানবিক অধিকার নিশ্চিত করতে হবে। প্রত্যেকটা মানুষের নাগরিক এবং মানবিক অধিকার। আপনি কি ধর্ম, আপনি কি আস্তিক না নাস্তিক, আপনি কি এই ছেলে না মেয়ে, এটা কিচ্ছু আসে যায় না। আপনি এই দেশের নাগরিক। ফলে আমরা এমন একটা বাংলাদেশ গঠন করতে চাই, আমি আবার পরিষ্কার করে বলি, এমন একটা বাংলাদেশ গঠন করতে চাই যেখানে কোনো ভেদ থাকবে না, সংখ্যালঘু নামক কোনো শব্দও থাকতে পারবে না, কারণ সে নাগরিক। এই নাগরিকের অধিকারটা যখনই আমরা অর্জন করব এবং যখন তাদের লড়াই করব, তখনই কিন্তু এই বাংলাদেশ গঠন করাটা আমরা পরিষ্কার হব। এখন দেখবেন কথা কথায় আপনারা বলেন সংবিধান,
সংবিধান শব্দটা আইনি ভাষা, রাজনীতির ভাষা নয়। রাজনীতি ভাষা গঠন করা, জনগণকে একত্রে রাখা। এই জন্য আরেকটা শব্দ আমরা ব্যবহার করি, সেটা হলো রাজনৈতিক জনগোষ্ঠী। আমরা একটা পলিটিক্যাল কমিউনিটি, রাজনৈতিক জনগোষ্ঠী। সেখানে ক্ষুদ্র জাতিরা থাকবে, সেখানে আমি থাকবো, সেখানে বাঙালি থাকবে, সেখানে একটু ইসলাম ধর্মভাবাপন্ন লোকজন থাকবেন, সকলে বাস করবেন, বিভিন্ন চিন্তার মানুষ থাকবে। কিন্তু এটাই তাদের বাড়ি, এটাই তাদের আবাস। তারা পরস্পর কিভাবে থাকবে, কিভাবে থাকবে, তাদের সম্পর্ক কি হবে, এটা নিয়ে যে তর্ক বিতর্ক আলাপ আলোচনা, এটাকে বলা হয় গঠন করা। আপনি যাদেরকে নিয়ে যে বাড়িতে থাকবেন সকলকে নিয়ে আলাপ আলোচনার মাধ্যমে যখনই আপনি একটা সিদ্ধান্ত গ্রহণ করেন, এটাকে বলে গঠন। আমরা আগামী দিনে অনেক বড় চ্যালেঞ্জের সামনে দ্রুত ছুটে যাচ্ছে। বিজিবি এই যে সম্মানটুকু করেছে আমাদের বীর ভাইদের, 100 জনকে, যখন এটা শুরু করলাম, তার মধ্য দিয়ে সেদিনই আমি একটা বক্তৃতা দিয়েছিলাম, আপনি হয়তো শুনেছেন। বাংলাদেশের ইতিহাসে এটা একটা অভূতপূর্ব ঘটনা। এই প্রথম আমরা দেশকে গড়বার জন্যে, গঠন করবার জন্যে সৈনিক এবং জনগণের মধ্যে ভেদ রেখা আমরা কমিয়ে ফেলার চেষ্টা করছি। এটা একটু ভালো করে ভাববেন তরুণরা। এই পর্যন্ত সৈনিকদের বিরোধিতা করা, কথা কথা সেনাবাহিনীকে অমর্যাদা করা, কথা কথা সেনাবাহিনীর বিরোধিতা করা, এটা ছিল কিন্তু আমাদের সংস্কৃতি। সৈনিকতার মর্যাদা ছাড়া, সৈনিকতার মর্যাদা ছাড়া আপনি কখনো কোনো দেশ গঠন করতে পারবেন না। আবার যেহেতু সৈনিকতার মর্যাদা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ গঠনের জন্য, এই জন্য আমি ওই বিজেপির সভায় বলেছিলাম অবিলম্বে র্যাব বিলুপ্ত করতে হবে। 1 নম্বর, কেন র্যাব বিলুপ্ত করতে হবে? কারণ কোনো সৈনিককে, নিরস্ত্র মানুষকে ধরে নিয়ে যাওয়া, নিরস্ত্র মানুষের গুলি চালা সৈনিকের প্রতি অপমান, সৈনিককে অশ্রদ্ধা করা, তাকে অমর্যাদা করা, এটা হয়েছে র্যাবের নামে। 2 নম্বরটা হলো এই বিজিবি নামটা অপমানজনক, নামটাই অপমানজনক। বিডিআর, ডিফেন্স, ফার্স্ট লাইন অফ ডিফেন্স। আজকে ভারত যদি আক্রমণ করে, দেখেন একটু আগে ওই যে ওদের একটা শুভেন্দু, সে কী করছে, লোকজন নিয়ে এসে সীমান্তে চলে এসছে, এবং ও পাশে যারা জানেন ওখানে কিন্তু বিএসএফ আর্টিলারি নিয়ে আছে। ফলে যারা প্রথম ভারতের গুলিতে মরবে তারা কিন্তু এই বিডিআর, এই আমাদের বিজেপির সৈনিকেরা, এই সাধারণ সৈনিকেরা, তারা ফার্স্ট লাইন অফ ডিফেন্স। তো তাদেরকে কি আপনারা হোম মিনিস্টার দিয়ে রাখবেন, নাকি এটা আমাদের বৃহত্তর জাতীয় প্রতিরক্ষার অন্তর্গত হবে? যদি জাতীয় প্রতিরক্ষার চিন্তা করতে চান, যদি দিল্লি না ঢাকা, ঢাকা আসলে আপনারা যদি নিজেরা বলতে চান, তাহলে দাবি তুলতে হবে যে এই যে বাংলাদেশে আমাদের সেনাবাহিনীকেও পুনর্গঠন করতে হবে। এবং সেখানে কি সেই জন্য, তার জন্যে যেটা সবার আগে দরকার, সেটা হচ্ছে বাধ্যতামূলক সামরিক শিক্ষা। জিয়াউর রহমান আমাকে খুব সুন্দর একটা কথা বলেছিলাম, সে গল্পে যাবো না। আমাকে একবার যে হে সোলজার, আমাকে আপনি আগে সোলজার বলছেন কেন? কারণ তুমি পলিটিক্যাল ছেলে, যুদ্ধ করছো তোমরা 71 সালে। আমরা তো সেনাবাহিনীর মধ্যে ছিলাম না, কিন্তু আমরা তো মুক্তিযুদ্ধ করেছি। এই দেখেন মুক্তিযুদ্ধে বসে আছে, এর সঙ্গে সৈনিকের কোনো ভেদ নেই। এর সঙ্গে 71-এ আমরা যারা লড়েছি তাদের সঙ্গে কোনো পার্থক্য নাই। আপনাদের মুক্তিযুদ্ধ দেখেন নাই, দেখেন। ফলে এই সৈনিকতা, এই যেটা দেখছি, এই সৈনিকতাকে মর্যাদা দিতে হবে। যদি আমরা মর্যাদা দিতে চাই, তাহলে আপনারা দাবি তুলবেন আমরা বাধ্যতামূলক সামরিক শিক্ষা চাই। আমাদের দেশের তরুণরা, তারা যে প্রত্যেককে সরকারকে বৃত্তি দিয়ে 2 বছর কমপক্ষে সেনাবাহিনী তারা থাকবে, যত রকম শিক্ষা, যে সকল তার প্রশিক্ষণ দরকার, এটা যেন সে 2 বছরে, সেটা আপনি ঠিক করবেন, কখন করবেন, কখন তাদেরকে নেবেন, এর মধ্য দিয়ে সে যেন দেশকে প্রতিরক্ষার জন্যে সে তৈরি হয়ে যায়। কারণ আগামী দিনে আমাদের লড়াইটা অনেক বড়, শুধু দিল্লি না, আপনি মায়ানমারের কথা ভুলে যাবেন না। সীমান্তগুলো অরক্ষিত এবং আমাদেরকে অনেক অনেক কাজ করতে হবে। তো আমি কথা বাড়াবো না। আমি আমার ভাইদের, আমাদের এই বীর ভাইরা যারা আজকে এখানে এসছে, আপনারা তাদেরকে যে সম্মান দিয়েছেন তার জন্য আমি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ। কিন্তু আমি বিশেষভাবে প্রশংসা করব আহমেদ ফেরদৌসকে। তিনি যে নজিরটা তরুণদের সামনে রাখছেন,
সেটা হচ্ছে এই যে আমরা চাইলে যদি দেশকে গঠন করতে চাই আমাদেরকে এখনই তৈরি হতে হবে। এই জন্য বাধ্যতামূলক সামরিক শিক্ষা শুধুমাত্র কথার কথা নয়, এটা ছাড়া আমাদেরকে আসলে আমরা সামনে এগিয়ে নিতে পারবো না। তো আমি আমার ভাইদের, আমাদের বোনদের যারা এখানে আছেন তাদেরকে অনুরোধ করব আপনারা এই দাবিটুকু তুলবেন এবং এই আহমেদ ফেরদৌসীর কাছে যেটা শিখবেন সেটা হলো এই যে আমরা রাষ্ট্রের উপর নির্ভর করে আমরা বসে থাকবো। আমরা এই কাজটা করবার মধ্য দিয়ে কী করে আমাদের প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করতে হয়, যেমন বিজিবিকে আমরা সম্পৃক্ত করছি, যেমন করে শুধু তাই না, আমরা আনসারকে আমরা সম্পৃক্ত করেছি, আমরা ব্যবসায়িক প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করেছি, সমাজের নাগরিকদের আমরা সম্পৃক্ত করেছি। ফলে সমাজকে কি করে একটা ছোট কর্মসূচির মধ্য দিয়ে, ছোট কিন্তু বৃহৎ এই কর্মসূচির মধ্য দিয়ে আমরা যে যুক্ত করছি এটাকে বলে ডেমোক্রেটিক প্রসেস, এটাই গণতন্ত্র, এটাই গণতান্ত্রিক প্রক্রিয়া। এর মধ্য দিয়ে আমাকে আগামী দিনে আমরা কি করে আরও শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলব, সে শক্তিশালী বাংলাদেশে আমরা সমস্ত নীতিটা, তার দিক নির্দেশনা এর মধ্যে আমরা পেয়ে যাব। তো আমরা আশা করব আপনারা 31 তারিখে দেখবেন আমাদের তরুণ যারা সৈনিক, নতুন যে মুক্তিযোদ্ধা 2024-এ যে মুক্তিযোদ্ধা যারা, তারা আপনাদেরকে একটা সনদ দেবে নতুনভাবে বাংলাদেশকে গঠন করবার। ফলে সেই নতুন বাংলাদেশকে গঠন করবার ক্ষেত্রে তারা যে নেতৃত্ব দিচ্ছেন তার প্রতি আমার পূর্ণ 100% সমর্থন আছে। শুধুমাত্র আমি মনে করি যে আলাপ আলোচনা বিপুলভাবে তরুণদেরকে প্রশিক্ষিত করা, সচেতন করে তোলা, তার জন্য আলাপ আলোচনা, তর্ক বিতর্ক অত্যন্ত প্রয়োজনীয়। সিদ্ধান্ত একতরফা হলে এটাকে গণতন্ত্র বলে না। ফলে আমরা যেন এই কাজের মধ্যে দিয়ে আমরা যেন শিখতে পারি কাকে গণতান্ত্রিক চর্চা বলে এবং কী করে জনগণের সামষ্টিক অভিপ্রায়কে তৈরি করতে হয় আলাপ আলোচনা, তর্ক বিতর্কের মাধ্যমে এবং এই ধরনের সবার মাধ্যমে। ফলে আহমেদ ফেরদৌসকে আবারও ধন্যবাদ, আমাদের বীর সৈনিকদের আবারও ধন্যবাদ এবং আপনাদের সকলকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমার ভালোবাসা।